সেনাপ্রধান এবং ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটরকে রীতিমতন ঠান্ডা থ্রেট করে। বাট একটা ঘটনা আমার জানা, রীতিমতন তাকে থ্রেট করা হয়েছে, যদি প্রয়োজন হয় তারা ক্যান্টনমেন্টে থাকবে, তাদেরকে ওখান থেকে হবে এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে নেওয়া হবে, বিচার শেষ হলে তারপরে তাদেরকে ওই ফাঁসির কাজটা একবারে আর্মি হ্যান্ড ওভার করবে। মানে আর্মি সাচ এ স্পেশাল স্পেসিস যে কোনো দেশের লিগাল সিস্টেমটা ইনঅ্যাক্টিভ, এরকম বলা হয়েছে আর্মির পক্ষ থেকে, ডিজিএফ এর পক্ষ থেকে। স্ট্যান্ডার্ড মিলিটারি এনভায়রনমেন্টে আর্মি কাস্টডিতে নেওয়া মানে কিন্তু ধরে নেওয়া হতো যে এটা কাস্টডিতে, কিন্তু আমরা দেখলাম যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব কাস্টডিতে থেকে পালিয়ে গেলেন এবং সে ব্যাপারে সেনা সদর বা কোনো অথরিটি, আর্ম ফোর্সেস অথরিটি কেউই কোনো এক্সপ্লেনেশন দিল না কিভাবে একটা মানে কাস্টডিতে থাকা অবস্থায়, হি ওয়াজ ক্লোজ অ্যারেস্ট, সেই অবস্থাতে সে কিভাবে পালিয়ে গেল। সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা পুলিশ হেফাজতে না যাবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে কাস্টডিতে নেওয়া হয়েছে। মানে আমি আর সেনা হেফাজতকে আমি মোটেও রেসপেক্টফুল হেফাজত বলতে চাচ্ছি না, বাট সেফ হেফাজত বলতে চাচ্ছি না। আমি আপনার বিষয়টাকে মানে গ্রেপ্তার বলা যাবে না। জি জি, না আমি বলবো না, আমি কোনো অবস্থাতে বলবো না। কেউ মানে কেউ বললে আমার সাথে নিশ্চয়ই আমাকে কনভিন্স করতে হবে কেন এটা সেফ কাস্টডিতে তারা গেছে। আমি এই বিষয়টা আরেকটু পিছন দিকে নিয়ে যেতে চাই। যে অপরাধে তাদেরকে দায়ী করা, যে বিষয়টা মানে মূল বিষয়টা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা কিন্তু আর্মি অ্যাক্টের কোথাও নাই। কিন্তু অতীতে হয়তো বিভিন্ন সময় সারা যদি বা বিভিন্ন জায়গায় অকুপাইড ফোর্স মানবতার বিরুদ্ধে অপরাধ করে, বাট সেই অপরাধগুলা ট্রায়ালের সিস্টেম কিন্তু আমরা যদি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওইগুলা দেখি, ওখানেও কিন্তু আমাদের সেইটার পরিপ্রেক্ষিতে এই আইসিটি কোডটা সাইড করেছে। এটা কিন্তু ইট ইজ অ্যাবাভ অল আদার কোর্টস ইন বাংলাদেশ, এটা বুঝতে হবে। এবং এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার এই কোর্টকেই অথরাইজ করা হয়েছে বিচার করার জন্য। এটা কিন্তু অন্য কোর্টে যদি আপনি মামলা ফাইল করেন আপনার কেস কিন্তু এইটাতে চলে আসবে, ইট ইজ রিলেটেড টু দিস মানবতার বিরুদ্ধে অপরাধ। সেকেন্ড বিষয়, এদেরকে আমার কথা হচ্ছে আমরা অনেককে দেখলাম, মিনিস্টার, সেক্রেটারিজ, পলিটিক্যাল লিডার্স, এমপি সবাই কিন্তু কাস্টডিতে আছে। বাট এই সেনাবাহিনীর এই অফিসার গুলা, দে ডু নট কাম বিফোর দি মিনিস্টার, দে মে বি ইকুইভ্যালেন্ট টু এমপি লেভেলে হইতে পারে বা অন্যান্য, তারা সরকারি কর্মকর্তা, এর বেশি তো আর কিছু না। দেশের আইন একটা এমপি মিনিস্টারের জন্য যতটুকু প্রযোজ্য সেনাবাহিনীর জন্য ততটুকু প্রযোজ্য। কিন্তু এই আইসিটির যখন তার চেষ্টা করতেছিল যে এই অফিসাররা যেন যেন সারেন্ডার করে, আমি ভিতরের গল্প একটু বলি, যেটা হয়তো আমার এই আন্দোলনে থাকার কারণে আমার জানার অভিজ্ঞতা হয়েছে এবং আমি নিশ্চিত এটাতে কোনো 100% সত্য। যখন আইসিটি থেকে স্টেটমেন্ট দেওয়ার জন্য অফিসারদেরকে ডাকা হচ্ছিল, interesting বিষয়, the army authority was so reluctant to hand these officers to the ICT. মানে এমনও উদাহরণ আছে, একটা সিনিয়র অফিসারকে ডাকার 3 মাস পরে সে প্রথম স্টেটমেন্ট দিতে আসে। মানে দিস ইজ আনবিলিভেবল। এখানে অন্যান্য সব ডিপার্টমেন্টের আমরা এখানে প্রশ্ন করতেছি যে ব্যুরোক্রেটদের কেন হচ্ছে না, আমরা পুলিশ কেন হচ্ছে না, আমরা পুলিশদেরকে কিন্তু দেখছি, আইজি পুলিশ কাস্টডিতে আছে, পুলিশের আরো অনেক অফিসার কাস্টডিতে আছে, অতীতেও আর্মিরও ছিল, পুলিশেরও ছিল, ব্যুরোক্রেটসরা এইবারই প্রথম মনে হয় ব্যাপক সংখ্যায় কাস্টডিতে। এই বিষয়টা আর আমলাদের মানে পানিশমেন্টের ধরন কিন্তু বা অফেন্সের ধরন কিন্তু এটা না, তারা কিন্তু দেশ বিক্রি করে দিচ্ছে, সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। বাট এই ধরনের গুম খুনের যে সমস্ত আমরা এই যে জিয়াউল হাসানের যে গল্প আমরা শুনি, যে গলায় পোচ মেরে প্যাকেট করে তারপরে পেটে ছুরি দিয়ে পেট ভুড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে হত্যা করা এবং 1023টা না কয়টা হত্যা করে, এই ধরনের ইতিহাস ব্যুরোক্রেটস করে না। আমার কথা, লেট আস বি ভেরি ক্লিয়ার এন্ড ফ্র্যাঙ্ক। আমি বাহিনীর বলে বলছি না, বাহিনীর বিরুদ্ধে বলছি না, উই ওয়ান্ট টু ফেস দি ফ্যাক্ট। আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে আমি আমি প্রথম আমার অবজেকশন ছিল বিডিআর হত্যায়, আমি অবশ্যই নিশ্চিত ছিলাম যে এটা সেনাবাহিনীর সম্পৃক্ততা ছাড়া এই হত্যাকাণ্ড সফল কোন অবস্থাতেই হতো না। সেই কারণে কিন্তু আমার নোট অফ ডিসেন্ট, আমাকে কিন্তু বাধ্য করে নাই বা আমাকে কেউ ইয়েও করে নাই, আলতামাস হয়তো একটু ইয়ে জানে, এই বিডিআর কমিশনটা গঠনের মধ্যেই একটা ফ্রড করছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। প্রথমে তো সারা খাতুনকে কনভেনার করছে, কামরুলকে কি বলে অ্যাডভোকেট কামরুলকে ডেপুটি কনভেনার করছে, ওইটা আমি অবজেকশন দেওয়াতে চেঞ্জ হয়েছে। তারপরে এটাকে করছে কমিটি হিসেবে,
কমিটি করে আইন মন্ত্রণালয় 2টা শাখার থেকে 2টা চিঠি বের হয়েছে। একটা গেজেট বের হয়েছে, এই কমিটি গঠন করা হলো, এটা সদস্য। আর আইন শাখার থেকে, একটা রাজনৈতিক শাখার থেকে এই চিঠিটা বের হয়, গেজেট বের হয়, আর একই দিনে রাজনৈতিক শাখা কি বলে আইন শাখার থেকে আরেকটা বের হয় যে এই কমিটিকে কমিশন অ্যাক্ট 1958 এর আওতায় ক্ষমতা প্রদান করা হলো। তার মানে ইটস নট এ কমিটি, ইটস এ ন্যাশনাল কমিশন। কিন্তু এটাকে 2 ভাগে করে, এবং যখন রিপোর্টটা সাবমিট হয় আলটিমেটলি ওই সেকেন্ড আদেশটা যেটাতে কমিশন, এই চিঠিটা কিন্তু তারা ফেলে দেয়, ওই কমিশনের এই ফাইলের মধ্যে কিন্তু এটা নাই। মানে ইন ফর ফিউচার রেকর্ড, যেটা আমি বিডিআর কমিশনে, এই চলমান কমিশনে আমাকে হয়েছে, ওই বাইন্ডেড ফাইলের মধ্যে কোথাও সেকেন্ড গেজেটটা নাই। তার মানে প্রথম থেকেই তারা এই মানে সরকার, আওয়ামী লীগ বা রাজনৈতিক দল হিসেবে বা এটা যে তারা জড়িত, তার প্রমাণ হচ্ছে এই সমস্ত ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। সেকেন্ড বিষয়, এটাও সন্দেহ যে মৃত্যু সংখ্যা আরো অনেক বেশি। অনেকে আছে যাদের, আমি একজনের নাম অ্যাটলিস্ট জানি, এডি আওয়াল, তাকে হিসাবে নেওয়া হয় নাই। এরকম আরো অনেক বিডিআর এর সৈনিক আছে যারা মারা গেছে এই অভ্যুত্থানের সময়, কিন্তু তাদের কোনো ডেথ লিস্টে তারা নাই। এই জিনিসগুলো এই একটার পর এক, এবং এই ইভেন্ট গুলো সব হয়েছে কিন্তু বিডিআর তে যারা মিলিটারি অফিসার ছিল তারা এটার সাথে ইনভলভ। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে যারা এনএসআই, ডিজিএফআই মিলিটারি অফিসাররা বা প্রসিকিউটররা চিঠি দিয়ে বিভিন্ন ডিজিএফআই, এনএসআই তাদেরকে যখন চিঠি দিচ্ছিল, তখন রীতিমতন তাদের তরফ থেকে একটা ডিসরিগার্ড এবং নেগলিজেন্স শো করা হয়েছে ইন প্রডিউসিং দি উইটনেসেস। এবং একটা পর্যায়ে সেনাপ্রধান এবং ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটরকে রীতিমতন ঠান্ডা থ্রেট করে। I do not know if it was more than once, but একটা ঘটনা আমার জানা, রীতিমতো তাকে থ্রেট করা হয়েছে যে অফিসাররা যদি প্রয়োজন হয় তারা ক্যান্টনমেন্টে থাকবে, তাদেরকে ওখান থেকে হবে এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে নেওয়া হবে, বিচার শেষ হলে তারপরে তাদেরকে ওই ফাঁসির কাস্টে একবারে আর্মি হ্যান্ড ওভার করবে। মানে আর্মি ইজ সাচ এ স্পেশাল স্পেসিস যে কোন দেশের লিগাল সিস্টেমটা ইনঅ্যাক্টিভ, এরকম বলা হয়েছে আর্মির পক্ষ থেকে, ডিজিএফ এর পক্ষ থেকে। জি 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 জি। এবং এখনো আজকেও সোশ্যাল মিডিয়াতে এরকম একটা প্রচার রয়েছে যে এখনো আইনের প্রতি আর্মি শ্রদ্ধা দেখাবে, কিন্তু তারা আর্মি কাস্টডিতে থাকবে, তাদেরকে এসি বাসে করে কোর্টে হাজির করা হবে। ওয়াই? তাহলে ওই যারা রয়েছে অলরেডি, ওদেরকে তো তাহলে যার যার ডিপার্টমেন্টে ফেরত পাঠিয়ে দিতে হবে। রাজনীতিবিদরা তার বাড়ি থেকে এসে স্টেটমেন্ট দিবে, কোর্টে হাজিরা দিবে। দিস ক্যানট, মানে উই শুড নট। এটা কি অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে, আফটার যে তাদেরকে যে সেনা হেফাজত আমি যেটা বলি, হেফাজতে নেওয়া হয়েছে, এখন গ্রেপ্তার বলবো নাকি হেফাজত বলবো, কারণ আমি আমার শিরোনামে গ্রেপ্তার বলেছি, গ্রেপ্তার লিখেছি, কারণ আমি জানি যে তারা ওয়ারেন্টের আসামি, সুতরাং তাদেরকে আমাদের কোনো একটা বাহিনী ধরেছে মানে হলো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর্মি হ্যাজ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাও। অতীতের থেকে সাগর ভাই, অতীতের থেকে দি সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেহেতু আছে, অ্যাডজুটেন্ট জেনারেল যখন বলছে তারা কাস্টডিতে, দে আর ইন কাস্টডি, এ ব্যাপারে কোনো ডাউট নাই। কিন্তু আমি বলতেছি যে মানে আপনি কিন্তু আপনি যেটা বলছেন এটা তো দেখি পুরোপুরি শ্বশুর বাড়িতে থাকার মতো ব্যবস্থা করা হচ্ছে। অ্যাবসলিউটলি। এটাকে গ্রেপ্তার বলা হওয়ার বেরিয়ে আসতে হবে যে আইনের চোখে সবাই সমান। আমি কিন্তু এই অগস্টের 5 তারিখ থেকে এই জিনিসটাই বলতেছি যে আমাদের দেশের সমস্ত জনগণ যদি একই কাতারে না হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে আমরা কখনো একটা ভালো দেশ পাবো না। এটাই কিন্তু আমাদের আন্দোলনের, আমার বিশেষ করে আমার সাথে যারা ছিল তাদের সবার এই আন্দোলন। এবং সেটার জন্য মূল ভিত্তি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার মূল যে অর্গানাইজেশন, সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী। এটাকে গত 16 বছরে একেবারে ধ্বংস করে